শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব ২৬ এবং ২৭। সারাদিন বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরে সন্ধ্যায় তানভীর আর বন্যা রিসোর্টে ফিরে আসলো। বন্যা এসেই বিছানায় ধপাস করে বসলো। বলল, উফ, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। তানভীর একটু দুষ্টে হেসে বলল, এখনই পা ব্যথা হয়ে গেছে? রাত তো এখনো বাকি। বন্যা চোখ দুটোকে বড় বড় করে ফেলল। তারপর একটু ঢোক গিলে মিনমিনিয়ে বলল, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। আল্লাহ, এই লোকটার তুমি আর কত রকম রূপ আমাকে দেখাবে। পরিবারের সামনে ভদ্রলোক, বাহির লোকের কাছে রাগী বদমেজাজি, বউয়ের সামনে ঠোঁট কাটা নির্লজ্জ বেহায়া পুরুষ। তানভীর লম্বা একটা হাসি দিয়ে বলল, আপনি কি আস্তে আস্তে আমায় গালি দিচ্ছেন মিসেস খান? বন্যা মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। তানভীর সেটা দেখে বলল, গালি দেন, সমস্যা নাই, কিন্তু রেডি থেকেন। বলেই তানভীর ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক একটা। হঠাৎ তানভীর ওয়াশরুমের দরজাটা একটু খুলে মাথা বের করে উঁকি দিয়ে বলল, হানিমুনে এসে ২-৪টা বাচ্চা না নিয়ে ফিরলে লোকে কি বলবে? আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে বউ। বন্যা বিছানা থেকে তানভীরের মাত্র খুলে রাখা টি-শার্টটি তানভীরের দিকে ছুঁড়ে মারল। তানভীর সাথে সাথেই ওয়াশরুমের গেট লাগিয়ে দিল। টি-শার্টটি দরজার বাড়ি খেয়ে নিচে ফ্লোরে পড়ল। মেঘ ড্রয়িং রুমে মিমের সাথে গল্প করছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল বেবি নামে সেভ করা নাম্বার। ফোনটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, এখন আর কোনো কথা বলবি না, আমার বেবি কল দিছে। মিম কিছুটা চিৎকার দিয়ে বলল, বৌমনি কল দিয়েছেন? মেঘ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম নতুন বউ, কেমন আছেন? বন্যা বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুই কেমন আছিস? তোর দুষ্টুমির স্বভাবটা কবে যাবে? ভুলে যাস না, একটার মা হয়ে যাচ্ছি। মেঘ মিমের দিকে তাকিয়ে বন্যাকে বলল, বেবি, হঠাৎ একটা স্বাদ জাগলো মনে। বন্যা বলল, কী স্বাদ ননদিনী? মেঘ বলল, বলবো? বন্যা বলল, বল। মেঘ বলল, তাহলে বলেই ফেলি। বন্যা বলল, তুই কি বলবি নাকি আমি ফোনটা কাটবো? মেঘ বলল, আরে বেবি, রাগ করিস না, বলছি আমি। বন্যা বলল, মেঘ বলল, হানিমুনেতে গিয়েছিস? আমার ভাইকে বলবি তোকে বেশি বেশি আদর করতে, যাতে পরের মাসে তোরও সুখবর শুনতে পাই। তারপর আমরা দুই বান্ধবী মিলে উঁচু পেট নিয়ে সারা বাড়ি ঘুরবো আর টক আচার খাবো। ফোনের ওই পাশ থেকে বন্যার কাশি শোনা যাচ্ছে। মনে হচ্ছে বন্যা ভীষণ খেয়েছে। মেঘ বলল, আরে বেবি, রিল্যাক্স, চাপ নিস না, একটু ট্রাই কর, হয়ে যাবে। পাশ থেকে মিম বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করতেই সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেল। মিম মুখটা বাঁকিয়ে টিভি অন করে দেখা শুরু করলো। বন্যার কাশি যেন থামছেই না। হঠাৎ ফোনের ওই পাশ থেকে শোনা যাচ্ছে তানভীর বন্যাকে পানি খেতে বলছে আর বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। মেঘ ফিসফিসিয়ে বলল, ওই যে ভাইয়া চলে এসেছে, যা বলেছি তা মনে রাখিস। বলেই ফোনটা কেটে দিল। তানভীর বন্যার কাশি থামানোর জন্য মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। কাশি একটু কমতেই বন্যা ফ্রেশ হবে বলে ওয়াশরুমের দিকে ছুটল। তানভীর বলল, এর আবার কি হলো? এভাবে পালালো কেন? রাত ৯টা বাজে। আবিরের বাইকের শব্দ পেয়ে মেঘ ব্যালকনিতে এসে দাঁড়ালো। দেখলো আবির বাইক থেকে নেমে ফোনে কথা বলছে। আবির এক নজর উপরে তাকালো, তার প্রিয়সী তার দিকেই তাকিয়ে আছে। আবির একটু মুচকি হেসে কান থেকে ফোনটা নামিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মেঘ এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাহির থেকে মৃদু মৃদু বাতাস আসছে। মেঘের খোলা চুলগুলো সেই বাতাসের দিক বিদিক উড়ছে। আজ শরীরটা ভালো, তাই মেঘ সালোয়ার কামিজ ছেড়ে নীল রঙের একটা সুতি শাড়ি পরেছে। এই রংটা আবিরের বড্ড বেশি পছন্দ। আজকাল মেঘের মনটা হঠাৎই মেঘাচ্ছন্ন হয়, আবার হঠাৎ ফুরফুরে হয়ে ওঠে। এটাকে হয়তো গর্ভবতী অবস্থার মুড সুইং বলা হয়। এই যে একটু আগেই মেঘের হঠাৎ মনে হলো আবির ভাইকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, তাই আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো ছেড়ে দিল, চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিল। কপালে একটা ছোট্ট নীল টিপ দিতেও আজ ভুলেনি সে। হঠাৎই এক হাত মেঘের কোমর ছুঁয়ে তার পেটের স্পর্শ করল। মেঘ কিছুটা ঘাবড়ে গেল। আবির নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আমার ভেতরে আমি নেই, আছে এক অবুঝ মন। সেই মন দুয়ারে বিচরণ করিস তুই সারাক্ষণ। তোর ভাবনায় পাগল আমি, তাকিয়ে দেখ মনের আয়নায়। তোর প্রেমেতে মগ্ন হয়ে হারিয়ে যাই।
অন্য এক প্রেমের দুনিয়ায়। তুই তো এক অদ্ভুত নেশা, আর সেই নেশায় আমি আসক্ত। বলেই আবির মেঘের কানে চুমু খেলো। মেঘ একটু কেঁপে উঠল। আবির মেঘের কোমর পেঁচিয়ে ধরে মেঘের খোলা চুলে মুখ ডুবালো। মেঘ সামনের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? বাহির থেকে এসেছেন, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আবির মেঘকে ব্যালকনির গ্রিলের সাথে ঠেকিয়ে নিজের দুহাত মেঘের পিছনের গ্রিলে রাখল। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আওড়ালো, পাগল আমি তোর প্রেমে, তোর মায়ায়। বলে আবির মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। এই চুমু কতক্ষণ দীর্ঘক্ষণ হয়েছে তা জানে না মেঘ। মেঘ আবিরের পাগলামি বুঝতে পেরে আবিরকে কিছুটা হুঁশে আনতে চাইল। নিজের ঠোঁটকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো আবিরের ঠোঁটের দখল থেকে, কিন্তু আবির যেন আজ মেঘের প্রেমেতে প্রেমা মাতাল। এই যে এখন ঠোঁট ছেড়ে মেঘের গলায় বিচরণ করেছে আবিরের চোখ। হঠাৎই মেঘকে অবাক করে দিয়ে মেঘের গলায় ঠোঁট ছোঁয়ালো আবির। আস্তে আস্তে তা গভীরতায় রূপ নিচ্ছে। মেঘ বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। এটা যে ব্যালকনি তা কি ভুলে গেছেন? আবির মেঘের গলা থেকে মুখ ওঠালো। লক্ষ্য করলো সেখানে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যাকে রোমান্টিক ভাষায় বলা হয় লাভ বাইট। আবির নেশা নেশা চোখে মেঘের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মেঘকে কোলে তুলে নিল। মেঘ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আজ আবিরকে একটু বেশি প্রেমাসক্ত লাগছে তার কাছে। আবির নেশা নেশা কণ্ঠে বলে উঠল, এভাবে তাকাস না প্লিজ। তোর এই কাজল চোখের চাহনি দেখলে আমি ঘায়েল হই প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত। নীল শাড়িতে এক নীলপরী আজ আমার কোলে চড়ে আছে। নিজেকে কিভাবে সামলাই বলতো মেঘ? মেঘ নিশ্চুপ তাকিয়ে আছে আবিরের নেশা নেশা চোখে। মেঘ জানে আবিরের এই অবস্থা হওয়ার কারণ। আবির ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কাদম্বিনীর মাঝে, যেই অষ্টাদশীর জন্য সে অপেক্ষার প্রহর গুনেছে বহু বছর। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।